বঙ্গে শীতের আমেজ শুরু হয়ে গেছে, তাই 1 বা 2 দিনের ছুটিতে ঝটিকা সফরে আমার মতো অনেকেরই পছন্দ মুর্শিদাবাদ ভ্রমণ। ভাগীরথীর 2 তীরে রয়েছে নবাবী আমলের অনেক পৌরাণিক নিদর্শন। আজ সেই সব দর্শনীয় স্থান আপনাদের কাছে তুলে ধরব, যাতে সামনের ছুটিতে আপনারা আপনাদের ট্যুরটা প্ল্যান করে নিতে পারেন। আগের 2 পর্বে কিভাবে আসবেন, মুর্শিদাবাদে কোথায় থাকবেন সেসব নিয়ে আলোচনা করেছি। না দেখে থাকলে একবার দেখে নেওয়ার অনুরোধ রইল। মুর্শিদাবাদ ঘোরার জন্য আমরা সারাদিনের জন্য একটা টোটো রিজার্ভ করেছিলাম, যার ভাড়া পড়েছিল 1400 টাকা মতো। আর নবাবীভাবে একটু ঘুরতে চাইলে এক্কা গাড়ি কিন্তু সব থেকে বেস্ট। ভৌগোলিক অবস্থান অনুযায়ী ভাগীরথীর পূর্ব পাড় এবং পশ্চিম পাড়ে রয়েছে বিভিন্ন দর্শনীয় স্থানগুলি। মুর্শিদাবাদের দর্শনীয় স্থানগুলির মধ্যে অন্যতম হলো মতিঝিল ট্যুরিস্ট প্রপার্টি, যেটা আমরা ছিলাম, আর এর ভিডিওটাও আমার চ্যানেলে দেওয়া আছে। আমরা এখন যেতে যেতেই এসে গেছি ফার্স্ট আমাদের গন্তব্য, সেটা হচ্ছে জাহানকোষা কামান। আমরা এখন এসে পৌঁছেছি জাহানকোষা কামানের কাছে। এটি আনা হয়েছিল বাংলাদেশের ঢাকা থেকে। এই কামানটা ইউজ করা হয়নি, যেটুকু টোটো দাদার কাছ থেকে আমরা জানতে পারলাম। এই হচ্ছে সেই কামান। যেহেতু অষ্টধাতু দিয়ে তৈরি, সেহেতু কিন্তু দেখো কামানটা কোনো মরচে পড়েনি। এই হচ্ছে কামানটা। আজকের প্রথম গন্তব্য এটাই। এখান থেকেই শুরু হলো আমাদের মুর্শিদাবাদ ভ্রমণে প্রথম অধ্যায়। কাজ করে একটা অন্যরকম অনুভূতি হচ্ছে। এই কামান একবার ফায়ার করতে প্রয়োজন হতো 17 কেজি গান পাউডারের। জাহানকোষা শব্দের অর্থ হলো বিশ্ব ধ্বংসকারী। নবাবী আমলে এই স্থানটার নাম ছিল তোপখানা। এই কামানটি নির্মাণ করেছিলেন শিল্পী জনার্দন কর্মকার। আর এই কামানটা দেখতে কোনো এন্ট্রি ফি লাগে না। আমরা এখন এসে পৌঁছে গেছি কাটরা মসজিদের কাছে, আর এই হচ্ছে কাটরা মসজিদ। চলো, যেখান থেকে শুরু মুর্শিদাবাদের ইতিহাসে, যে মুর্শিদ কুলি খাঁর এখানেই কবর দেওয়া আছে। তো এই মসজিদ এখন আর আজান হয় না এখানে। তো ভিতরে চলো, গিয়ে দেখি কী কী আছে। এখানে প্রত্যেকটা দেওয়ালের ইটেতে ইতিহাস মানে লেখা সেরকমই। আর অনেক স্কুলের ছেলেমেয়েরা যাচ্ছে, তো ওদের দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। কাটরা কথার অর্থ হচ্ছে বাজার, আর বাজারের সন্নিকটে হওয়ার জন্য এখানে নাম হচ্ছে কাটরা মসজিদ। এটি দেখতে কোনো রকম এন্ট্রি ফি লাগে না এবং এটি এএসআই এর অন্তর্ভুক্ত। এই জায়গাতে প্রায় 2000 জন একসাথে নামাজ পড়তে পারতেন এবং এখানে কোরআন শরীফের শিক্ষাও দেওয়া হতো। আচ্ছা, আরও একটা কথা বলে রাখি, ভিতরটা তো অসাধারণ, দেখতেই পাচ্ছ তোমরা। মানে সাংঘাতিক সুন্দর লাগছে, পুরা মাটির ইট দিয়ে সমস্ত কিছু দিয়ে আর কি তৈরি ভিতরটা। আচ্ছা, হ্যাঁ, আরও একটা ইম্পর্টেন্ট কথা যেটা বলা হয়নি তোমাদের বলি, সেটা হচ্ছে মুর্শিদ কুলি খাঁ, যার নামে এই মুর্শিদাবাদ। তো তিনি কিন্তু প্রথমে মুসলমান ছিলেন না, তিনি ছিলেন একজন হিন্দু। তো পরে তিনি মুসলমান ধর্ম গ্রহণ করেন এবং তার নাম পরিবর্তন হয়ে হয় মীর জাহাদি। কাজের সুবাদে তিনি মুঘল সম্রাট ঔরঙ্গজেবের সুনজরে আসেন এবং ঔরঙ্গজেব তাকে মুর্শিদ কুলি খাঁ উপাধিতে ভূষিত করেন। তারপর থেকেই তিনি মুর্শিদ কুলি খাঁ নামে পরিচিত। এখন আমরা এসে পৌঁছেছি মুর্শিদ কুলি খাঁ সমাধিস্থলে। এখানেই ওনাকে সমাধি দেওয়া হয়েছিল, এই যে এই জায়গাটা। কাটরা মসজিদ দেখে আমরা এবার এগিয়ে চলেছি কাঠগোলা বাগানের দিকে। ওখানটা দেখবো। তো চলো, ওখানটা শুনেছি অনেক কিছু আছে, খুব সুন্দর জায়গাটা। চলো গিয়ে দেখি। রাস্তাটা একটু খারাপ, তবে মনে হয় রাস্তাটা ঠিক করবে বলেই মানে এই অবস্থা এনেছে, এবার ঠিক করে দেবে। আমরা এখন এসে পৌঁছেছি কাঠগোলা বাগান বা কাঠগোলাপের বাগান, যেটাই হোক, যেটা নাম প্রসিদ্ধ। আর প্রথমেই ঢুকে
দুদিকে অনেক আম গাছ দেখতে পাচ্ছি, আম গাছের পুরো বাগান এখানটায়। আর এদিকে এই যে ঘোড়াতে যে স্ট্যাচুগুলো আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এদেরই 4 ভাইয়ের স্ট্যাচু, 4জন ভাই ছিলেন। 1873 সালে ধনপতি সিং দুগার এবং লক্ষ্মীপদ সিং দুগারের দ্বারা এটি নির্মিত হয়। এখানে কি কি দেখতে পাওয়া যায় তার একটা বিবরণ এখানে দেওয়া আছে, দেখো। সামনে এটা হচ্ছে টিকিট কাউন্টার, 30 টাকা জনপ্রতি। এই হলো টিকিট। 1780 সালে এই বাগান বাড়ি তৈরি হয়েছে। 1780, হ্যাঁ। পলাশির যুদ্ধের 23 বছর পর। হ্যাঁ, আচ্ছা মুর্শিদাবাদ তখন ব্রিটিশ পিরিয়ড। আচ্ছা। নবাব ছিল মুবারকদৌল্লা, হ্যাঁ। মির্জাফরের ছেলে। হ্যাঁ। নবাবের কাছে 1200 টাকায় তখনকার দিনে এটা 260 বিঘার জমি, পুরোটা 999 বছরের লিজ কন্ট্রাক্টে কিনেছিল। আচ্ছা। সেই লিজ আজকে 244 বছর রানিং। আর- ব্যবসা ছিল ফলস পাটের ব্যবসা দিয়ে স্টার্ট হয়েছিল। হ্যাঁ, আম বাগানের বদলে গোলাপের চাষ হতো। আচ্ছা। কাঠ আর গোলাপের জন্যই নাম কাঠগোলাপ। কাঠগোলা, আসল ব্যবসা ছিল স্টোনের। স্টোনের। আচ্ছা। তখনকার দিনে স্টোন বলতে আমি বুঝাচ্ছি যে হীরা, পান্না, মণি মুক্ত এগুলো সুরঙ্গ রাস্তা দিয়ে জগৎ সেটের সাথে নিচের ঘর থেকে বাঁ দিক দিয়ে রাস্তা, এই মাটির তলা দিয়ে হ্যাঁ। কোনা বরাবর 1 কিলোমিটারের সুরঙ্গ স্ট্রেট জগৎ সেটকে কানেক্ট করছে। প্যালেস থেকে চিনতে পারছেন? রানী রাসমণি, বেহুলা, আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ। মহাপীর তারাপীঠ, বাবু, অনার বচন, গৌরীদান, যিশুর বাংলা সিনেমা এক যে ছিল রাজা, হ্যাঁ। অঙ্কুশের বলদুর্গা মাইকি শুটিং সব আচ্ছা। 4টে গম্বুজে 4টে লেডিস সিপাহি দাঁড়িয়ে সিকিউরিটি দিত। এটা আচ্ছা। লেডিস এরিয়া, তাই লেডিস সিপাহি। রানীরা বিকাল বেলায় প্যালেস থেকে বেরিয়ে ওই পারে টাইম পাস করতো। আচ্ছা। তখন ওই পারটা গার্ডেন ছিল। আচ্ছা। রানীরা গার্ডেনে থাকলে ওই দেখেন স্টেজ, হ্যাঁ, গান বাজনা হ্যাঁ, চলতো। হ্যাঁ, হ্যাঁ। রাজারা দোতলার ব্যালকনিতে বসে পুরোটা দেখতো। পুকুরে বড় বড় মাছের খেলা হতো। আচ্ছা। মাছ যেটা মারা যেত তাকে তুলে নিয়ে গিয়ে কব্বর দিত। এখনো সেই নিয়ম। এখানকার মাছ মরে গেলে চুন, সুরকি, খয়ের সাবুর আঠা, হ্যাঁ। চিটাগুড়, হ্যাঁ। কলাইয়ের ডাল পেস্ট, মৌরি ভিজানো জল, খয়েরের জল, মেথি, হ্যাঁ। এই হচ্ছে মশলার কম্বিনেশন। আচ্ছা। তখন তো সিমেন্ট বালি ছিল না, না। ওই জন্য সব বিল্ডিং আজও দাঁড়িয়ে। এই কাঠগোলা প্যালেসে এই যে পিছন দিকে পুলিশ ক্যাম্প লেখা ঘরটা, হ্যাঁ। এটা রানীদের স্নানাগার ছিল। আচ্ছা। আর উল্টো দিকে লম্বা টানা হলুদ ঘরটা, হ্যাঁ। এটা রান্নাঘর। রাউন্ড ফুলের বাগান, ফুলের বাগানের মাঝখানে স্টেজ, হ্যাঁ। স্টেজে যাওয়ার জন্য 3 দিক দিয়ে পাথর বসানো রাস্তা। হ্যাঁ। কারেন্ট ছিল না, হ্যাঁ। স্ট্যান্ড বাই কালো পোলগুলোতে লাইট জ্বলতো গ্যাসে। আচ্ছা। পোলের চারিদিক উপরের ছাদ কাঁচ দিয়ে ঢাকা ছিল। আচ্ছা। কাঁচগুলো ছিল ওয়ান সাইডেড, ভিতরে বসবে বাইরে দেখতে পাবে। কিন্তু আচ্ছা। রাস্তায় থাকা কর্মচারীরা ভিতর দেখতে পাবে না। যিনি নাচতেন তার নাম হীরা ভাই। হ্যাঁ। 6 ফুট 2 ইঞ্চি লম্বা ছিল, হুম হুম হুম। লখনৌতে বাড়ি ছিল। হুম, 1 শুনেছি ঘন্টা ওনার নাচার নামে, জন্য হ্যাঁ। 5000 স্বর্ণ মুদ্রা। বাপরে। তখনকার দিনের 5000 টাকা এখনকার দিনের 5 কোটি টাকা সমান। ওটাই সেই নাচ ধর্মের গুরু বাড়ি। আচ্ছা। আমরা গুরুদেব বলি হ্যাঁ। হিন্দু ধর্মে, হ্যাঁ। পীর বাবার বাড়ি বলি হ্যাঁ। ইসলাম ধর্মে, হ্যাঁ। এরা জৈন, এরা বলেন দাদা এটা হচ্ছে বটুক ভৈরব, সাদা রঙের শিবের ভৈরব মূর্তি। জৈন ধর্মের দুটো ভাগ, হ্যাঁ। একটা শ্বেতাম্বার, একটা দিগম্বর। হ্যাঁ। মহাবীর হচ্ছেন দিগম্বর, হ্যাঁ। আর ইনারা ছিলেন শ্বেতাম্বর। শ্বেতাম্বার। আচ্ছা। এদের 24 জন তীর্থঙ্কর। আচ্ছা। তাদের মধ্যে প্রথম তীর্থঙ্করের মন্দির এটা আদিনাথ, আচ্ছা। যাকে ঋষভদেব বলে। আচ্ছা। ঠিক আছে, হিন্দু আচ্ছা। ধর্মে আদি বলতে শিবকে শিবকে, বোঝায়। হ্যাঁ। এটা আদিনাথ, ওদের তীর্থঙ্কর রূপে পুজো হয়। আচ্ছা। এটা আদিনাথজির মন্দির। এই যে আমার সব খুদে 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 সাবস্ক্রাইবার, তোমাদের নাম বলে দাও। আর তোমার নাম? আচ্ছা, আর আরিয়ান, তাই তো? দেখো, এই গণেশ মূর্তিটা একটু অন্য ধরনের। আমরা সাধারণত কি দেখি বলতো, বাঁ দিকে সুর বেঁকানো গণেশ, কিন্তু এটা হচ্ছে তোমার ডান দিকে সুর বেঁকানো। আর তার সঙ্গে এই গণেশের পেটের কাছে দেখো একটা সাপের ইয়ে আছে, ফনা আছে, মানে এটা হচ্ছে নাগেশ্বর গণেশ। মানে এটা সিদ্ধিদাতা না, কিন্তু সিদ্ধিদাতা গণেশের যে পুজো করি আমরা সেটা কিন্তু এটা না, এটা নাগেশ্বর গণেশ। ভিক্টোরিয়ান সিংহ, মাইকেল অ্যাঞ্জেলোর মূর্তি, অপূর্ব সব ফরাসি নকশা এই জায়গাটিকে একটা অন্য রূপরেখা দিয়েছে। প্রবেশ করে গেছি এবার আমরা এই চিড়িয়াখানাতে। অনেক ধরনের পাখি আছে। পাখি ছাড়াও এখানে আছে এই বড় বড় অ্যাকোয়ারিয়ামগুলো,
তাতে অনেক রকমের মাছ আছে। আমরা এখন এসে পৌঁছেছি জগৎ শেঠের বাড়ি। এই হচ্ছে জগৎ শেঠের বাড়ি। বাড়ি যদিও নয়, বাড়ি ভাগীরথীতে ভেসে গেছে। এটা মিউজিয়ামটা। মিউজিয়ামটি দেখার জন্য টিকিটের বন্দোবস্ত আছে, জনপ্রতি 30 টাকা করে। এই জগৎ শেঠ শুনেছি নাকি তখনকার দিনে আম্বানির মতো বড় লোক ছিলেন। পলাশির যুদ্ধে সিরাজদৌলার বিরুদ্ধে যারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন তাদের মধ্যে জগৎ শেঠ ছিলেন একজন। এইটা হচ্ছে ওদের মিউজিয়াম, দোতলা পুরোপুরি। বিভিন্ন ধরনের ব্যবহৃত তখনকার জিনিস, নথি, অনেক ধরনের পাথর, পাত্র, কাপড় জামা, অনেক কিছু, অস্ত্র সবই আছে। খাবারের কিছু দোকান আছে। তোমার ভিতরে একটা সুড়ঙ্গ মতো আছে। মিউজিয়ামটি সারা বছরই ভোর 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত খোলা থাকে। এটি হলো নসিবপুর রাজবাড়ি বা দেবী সিংয়ের প্রাসাদ। এটি একটি প্রাইভেট এস্টেট। টিকিট মূল্য এখানে জনপ্রতি 20 টাকা। দেবী সিং পানিপথের লোক ছিলেন। খাজনা আদায়ের জন্য প্রজাদের হত্যাও করতেন। 1776 সালে তিনি এই প্রাসাদ নির্মাণ করেন। এটা কি ভিতরে ঢোকা যায় নাকি? হ্যাঁ, ভিতরে ঢোকা যায়। মিউজিয়াম টাইপের। ঠিক আছে, আমরা এটা ঢুকছি না, চলো। এই যে ভাঙাচোরা যে গেটটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে মির্জাফরের বাড়ির গেট। এটার নাম কি ভাই? নিমুখারাম দৌড়ি। আচ্ছা, এটাই হচ্ছে নিমখারাম দৌড়ি। এর ভিতরে প্রবেশ নিষেধ। যাওয়া যাবে না। এটিরই আর এক নাম জাফরাগঞ্জ প্যালেস। এটি হলো মীর মোহাম্মদ জাফর অর্থাৎ মির্জাফরের পার্সোনাল একটি মসজিদ। মির্জাফরের পার্সোনাল যে মসজিদ ছিল, এই মসজিদের ঠিক উল্টো পাড়েই হচ্ছে এই জায়গাটাই হচ্ছে মির্জাফরের পরিবারের 1100 কবর। এন্ট্রি টিকিট হচ্ছে 10 টাকা। টিকিটের উপর লেখাটি মন ছুঁয়ে গেল, এরকম সাধারণত দেখা যায় না। সামনের এই বড় যে কবরটা, এটাই হলো মির্জাফরের কবর। পুরোটাই যত দিকে চোখ যাচ্ছে সবই কবর দেওয়া, সাইতো। কিন্তু কোনটা কিসের কবর সেটা কোনোটারই কোনো ফলক নেই, সুতরাং বোঝা খুব দায়। ষড়যন্ত্র, গুপ্ত হত্যা, অভিশাপ, মৃত্যু, অভিযোগ, না জানি কত কিছু না বলা কথা মনের মধ্যে নিয়ে যুগের পর যুগ রোদে বৃষ্টি মাথায় করে আজও অপেক্ষা করছে ভেজা মাটির সাথে সাথে ঠান্ডায় দম বন্ধ করা পরিবেশে ঘুমিয়ে থাকা মানুষগুলো। আর আমরা এসেছি আজিমুন্নেসা বেগমের সমাধির ক্ষেত্রে। ইনি মুর্শিদ কুলি খাঁর কন্যা এবং নবাব সুজাউদ্দিনের স্ত্রী ছিলেন। 1734 খ্রিস্টাব্দে তিনি এখানে একটি মসজিদ নির্মাণ করেন, যার অনেকটাই ভাগীরথীতে তলিয়ে গেছে। বাবা মুর্শিদ কুলি খাঁর মতো তাকেও সিঁড়ির নিচেই কবর দেওয়া হয়েছিল। তিনি ছিলেন পরম ধার্মিক এবং দানশীলা এক মহিলা। তার সম্পর্কে অনেক বাজে কথা রটনা আছে, কিন্তু সেগুলো কোনো ইতিহাস ভিত্তি নেই। আমরা এবার চললাম হাজারদুয়ারির কাছে। আমরা এখন এসেছি হোটেল হাজারদুয়ারিতে। ঘড়িতে সময় এখন 3টে, আর আমরা লাঞ্চ করব। তাড়াতাড়ি লাঞ্চটা করে নিই, করে হাজারদুয়ারি প্যালেস দেখে যাবো। জায়গাটা অত্যন্ত সুন্দরভাবে সাজানো। এখানে এলে আপনারা নবাবী আমলের আভিজাত্যের একটা হালকা স্বাদ পেতে পারেন। খাবার দাবারও বেশ ভালো ছিল। সাধ্যের মধ্যে
যথেষ্ট টেস্ট। পুরো রাজবাড়ির মতো লাগছে, হ্যাঁ খুব সুন্দর। সাজানো কিন্তু। আমি মেনু কার্ডটা অ্যাটাচ করে দিলাম, আপনারা একটু দামগুলো দেখে নিতে আমরা পারেন। এখানে স্পেশাল বিরিয়ানি নিয়েছি, 2টো চিকেন, একটা ডিম আর একটা আলু। কেমন খেতে? দারুণ। কলকাতা ভালো ভালো বিরিয়ানি আরাম জানি। এটি হলো ত্রিপুলিয়া গেট। নবাবী আমলে একদিক দিয়ে মেয়েরা, একদিক দিয়ে ছেলেরা এবং মাঝখান দিয়ে হাতি বা ঘোড়ার গাড়ি প্রবেশ করত, আর ওপরে নহবতখানা। হাজারদুয়ারির কাছে বেশ অনেকগুলোই ছোট ছোট হোটেল আছে যেগুলোতে থাকা যায়। আমরা এসে পৌঁছেছি হাজারদুয়ারির কাছে। এই সামনেই টিকিট ঘর। টিকিট জনপ্রতি 25 টাকা এবং পাশে আছে ক্লোক রুম, যেখানে জিনিসপত্র জমা রাখতে হয়। এই হচ্ছে সেই বিখ্যাত হাজারদুয়ারি, যেটা অনেকেই ভুল করেন যে এটাই হয়তো সিরাজদৌলার প্রাসাদ হয়তো, কিন্তু এটা সিরাজদৌলার প্রাসাদ না। 1829 সালে ব্রিটিশ গভর্নর লর্ড উইলিয়াম কেভেন্ডিশ এবং আরও অনেক ব্যক্তিদের উপস্থিতিতে নবাব হুমায়ুন জাহা এই প্যালেসের ভিত্তি স্থাপন করেন। 1837 সালে এটির নির্মাণ কার্য সম্পন্ন হয়। সে যুগে এটি বানাতে প্রায় 18 লক্ষ টাকা মতো ব্যয় হয়েছিল। এএসআইয়ের তত্ত্বাবধানে এখানে সুরক্ষিত রয়েছে নবাবী আমলের আসবাবপত্র, অস্ত্রাগার, লাইব্রেরি এবং আরও অনেক দুষ্প্রাপ্য জিনিস। এটি সকাল 9টা থেকে বিকেল 4:30 পর্যন্ত খোলা থাকে এবং শুক্রবার সম্পূর্ণ বন্ধ থাকে। এর যে সবুজ রঙের দরজাগুলো, এগুলোর প্রায় 100টি মতো ফলস। হাজারদুয়ারির ঠিক অপোজিটেই রয়েছে নিজামত ইমামবাড়া। এটি 1848 সালে নির্মিত করেছিলেন বাংলার শেষ নবাব মনসুর আলী খান। এটি তৈরি করতে খরচ হয়েছিল তখনকার দিনে প্রায় 7 লাখ টাকা। এখানে আগে সিরাজদৌলার কাঠের ইমামবাড়া ছিল, যেটি 1846 খ্রিস্টাব্দে পুড়ে ভস্মীভূত হয়ে যায়। এই সাদা যে ছোট্ট মতো টুমটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মদিনা ঘর। সিরাজদৌলা মক্কা মদিনা থেকে মাটি এনে এই জায়গাটায় রেখেছেন। মানে গরিব যারা যেতে পারার সামর্থ্য নেই মক্কা মদিনায়, তারা এখানে স্পর্শ করলেই মক্কা মদিনার পূর্ণতা অর্জন করতে পারবেন। তো সেই জন্য এটা বানানো হয়েছে। প্রত্যেক বৃহস্পতিবার এটি খোলা হয় ওই ধূপকাঠি মোমবাতি জ্বালানোর জন্য। এটি হলো ক্লক টাওয়ার। আগেকার দিনে সময় দেখাতে কাজে লাগতো। 1647 খ্রিস্টাব্দে শিল্পী জনার্দন কর্মকার এই কামানটি প্রায় 10 মাইল দূর থেকে এই শব্দ শোনা গিয়েছিল এবং আশেপাশে গ্রামের যত গর্ভবতী মহিলা ছিল তাদের বাচ্চা নষ্ট হয়ে গিয়েছিল। তাই এই কামানের নাম দেওয়া হয়েছিল বাচ্চা ওয়ালিত। আমরা ব্যাগ, মোবাইল সব ক্লোক রুমে জমা করে চললাম মিউজিয়ামের কাছে। ভিতরের মিউজিয়ামটায় তো ক্যামেরা অ্যালাউ না, তো সেই জন্য ভিতরটা তোমাদের দেখাতে পারলাম না, বাইরেটাই পুরোটা ঘুরে দেখালাম। এবার দেখি যদি গঙ্গার ওই পারটায় যাওয়া যায় তাহলে ভালো, আর যদি না হয় আবার পরের বারে আসবো। ভাগীরথীর পশ্চিম পাড়ে যাওয়ার জন্য একমাত্র মাধ্যম হলো এই নৌকা। জলপথেই যেতে হয়, যার ভাড়া নেয় একজনের জন্য 10 টাকা এবং অটো বা টোটো থাকলে তার জন্য এক্সট্রা 50 টাকা। আমরা চলে এসেছি এখন খোশবাগ বা খুশবুবাগে। চলো ভিতরে ঢুকি। হ্যাঁ, গাইড দাদা আছেন আমাদের সঙ্গে। দাদার নাম কি? আমার নাম গৌরচাঁদ। আচ্ছা, দাদা আমাদের পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাবেন এবং ইতিহাস সম্পর্কে বলবেন।
হ্যাঁ এই জায়গাটা নবাব আলীবর্দী নির্মাণ করেছিল, আচ্ছা নবাব সিরাজউদ্দৌলার দাদু। আচ্ছা আলীবর্দী যখন নির্মাণ করেছিল 1740 খ্রিস্টাব্দে, তখন এটা পুরো গোলাপের বাগান ছিল, ফুলের বাগান। আচ্ছা, এই পুরো জায়গাটাই গোলাপের বাগান ছিল। 40 বিঘা এরিয়া আছে, হুম হুম এখানে 108 রকমের গোলাপের চাষ করে। আচ্ছা আর এই জায়গাটার নাম রেখেছিল তখন উনি খুশবু বাগ। আচ্ছা, মানে গোলাপের গন্ধে, সুন্দর গন্ধে। গন্ধ থেকে আসতো খুশবু, হ্যাঁ। এটা ওনার বাগান বাড়ি ছিল, বাগান থেকে আসতো বাগ, খুশবু বাগ। আচ্ছা কিন্তু পরবর্তী সরকার নেওয়ার পরে জায়গাটার নাম উল্লেখ করে রেখেছে খোশবাগ। আচ্ছা তো এই খোশবাগে 1 বছরের মধ্যে 34 জনের সমাধি হয়েছিল, আচ্ছা 1756 থেকে 57 এর মধ্যে। খোশবাগের ভিতরটা খুব সুন্দর করে সাজানো, চারিদিকে সবুজে ঘেরা আর বিভিন্ন ধরনের গাছপালা। এখানেই রয়েছে নবাব সিরাজদৌল্লার বংশের সমস্ত কবর এবং জায়গাটা আর্কিটেকচার খুব সুন্দর। এই হচ্ছে সিরাজউদ্দৌলা আচ্ছা, এটা বাংলা মেয়ের বিশ্বাস সাহেব। উনি অনেক লম্বা ছিল, এনার বডিটাকে না কেটে হ্যাঁ। টুকরো টুকরো করে দিয়েছে। আচ্ছা আচ্ছা বডিটাকে সেলাই করে গোটা মুর্শিদাবাদ ঘুরিয়েছিল হাতির পিঠে করে, এখানে এনে সমাধি দিয়েছিল। কারণ উনি মারা যাওয়ার আগেই বলেছিল যে তোমরা আমাকে যেখানে মারো বা যেখানে হত্যা করো, হ্যাঁ আমার সমাধি যেন আমার দাদুর পাশে হয়। আচ্ছা এই কারণে ইংরেজরা আমার দাদুর পাশে দিয়ে, এই পাশে সিরাজউদ্দৌলার পালিত ভাই তাকে নিজের ভাইয়ের রকম ভালোবাসত। হুম ওনার নাম হচ্ছে মির্জা মীর, 14 বছরের ছেলে ছিল, হুম হুম তাকে মাটিতে ফেলে হাতির পা দিয়ে চিপে মারা। এই হচ্ছে লুৎফান্নেসা, সিরাজউদ্দৌলার বেগম নাজ ছিল। আচ্ছা ইনার ভালো নাম ছিল রাজকুমারী। ইনি ছিল আলীবর্দী সিরাজউদ্দৌলার বাড়ির কাজের মেয়ে ছিল। হুম নবাব সিরাজউদ্দৌলার বাড়ির কাজের মেয়েকে ভালোবেসে বিয়ে করেছিল, দিয়ে নাম দিয়েছিল লুৎফান্নেসা, আচ্ছা রাজকুমারী থেকে। পাশেরটা সিরাজউদ্দৌলার গুপ্তচর নাম হচ্ছে আলিয়া, তার ভালো নাম ছিল মাধবী। উনি আচ্ছা ইংরেজদের কাছে নাচ গান করতো, হ্যাঁ। গুপ্ত খবর বলে এনে সিরাজকে দিত। আচ্ছা বলে সিরাজউদ্দৌলা তার নাম চেঞ্জ করে দিয়েছিল, আলিয়া দিয়েছিল মাধবী। এই সর্বপ্রথম সমাধি নবাব আলীবর্দী। আচ্ছা এই সমাধি সিরাজউদ্দৌলা নিজের হাতে দিয়েছিল 1756 সালে। আচ্ছা হীরামতি মুক্তদেব এনে দিয়েছিল, হ্যাঁ। সেগুলো ব্রিটিশরা সব তুলে নিয়ে চলে গেছিল। আচ্ছা এই মার্বেল পাথরগুলো আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ভারত সরকার বসিয়ে দিয়েছে। আচ্ছা আর এই হচ্ছে সিরাজউদ্দৌলার মেয়ে একমাত্র আচ্ছা উম্মাদ জোহরা, বাচ্চা মেয়ে ছিল, ভাগীরথী গঙ্গাতে ডুবিয়ে মেরে দিয়েছিল, লুৎফান্নেসার কোল থেকে কেড়ে নিয়ে দিয়েছিল। বাবারে মির্জাফরের বড় ছেলে মিলন মেরে। আর এখানে আছে সিরাজউদ্দৌলার মাসির ছেলে, নাম হচ্ছে শওকত জং বাহাদুর। এই ইতিহাসে বলা হয় জং বাহাদুর। এইটা হ্যাঁ, ওনার পায়ের নিচে ওনার স্ত্রী মতি বেগম। আচ্ছা ইনাদেরকে ডেকে নিয়ে এসে মেরেছিল, যেন পরে থেকে সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যেন কেউ দাবি না করতে পারে। আচ্ছা দিল্লিতে যে জামা মসজিদ আছে, হ্যাঁ তারই অনুকরণে নকল করে বানিয়েছিল এই মসজিদটা নবাব আলীবর্দী 1740 খ্রিস্টাব্দে। আচ্ছা তখন এটা পুরো গোলাপের বাগান ছিল, ফুলের বাগান। হ্যাঁ 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 ওনারা এই ফুলের বাগানে আসতো ফুলের সুগন্ধ নিতে, আচ্ছা নিজেদের মধ্যে কিছু আলোচনা করতো, টাইম পাস করতো। হ্যাঁ ওনাদের প্রাসাদে ফিরে যাওয়ার পথে ওনারা এখানে নামাজটা পড়ে ফিরে চলে যেত। আচ্ছা সামনে চৌবাচ্চার জল রাখতো, হুম ওখানে উজু করে নামাজটা পড়তো। আচ্ছা আর এখান থেকে ওনারা পেছন ঘুরে তাকালে গঙ্গার ওপার মতিঝিল অব্দি দেখতে পাবে। আচ্ছা, মানে এই জায়গাটা পুরোটাই একবারে ফাঁকা straight। ছিল। কিন্তু বাড়ি ঘর গাছ গুছালি হয়ে গেছে বলে এখন এখন ওপার আর দেখা যায় না। না। যে প্রথম গেটে ঢুকলেন না, হ্যাঁ। ওই গেটটা অব্দি দেখতে পারতেন। তাছাড়া এই আচ্ছা। গেটটা লাগিয়ে দেবে। হুম হুম আচ্ছা, লুৎফান্নেসা এখানেই থাকতেন হ্যাঁ, ওনাকে কেউ মারেনি, ওনাকে এই উঁচু- পাঁচিলের কাজটা না? হ্যাঁ, উঁচু উঁচু লাগছে ঘাসগুলো, হুম এরকম চাতাল আছে তার জন্য উঁচু উঁচু লাগছে। আচ্ছা ঘাস হয়ে গেছে বলে বোঝা যাচ্ছে না। আর ওর পাশে বিশাল বড় পুকুর আছে। হুম উনি শেষ জীবনটা এখানেই কাটিয়েছেন। বাড়িটা লাগিয়ে দিলে বলে দেখা যাচ্ছে না। হ্যাঁ একদম এখান থেকে সোজা দেখা যাচ্ছে গঙ্গার পুরো ওপর বাড়িটা। মতিঝিল অব্দি দেখা যেত। আচ্ছা স্ট্রেট একবারে। কিন্তু এখন বাড়ি ঘর হয়ে গেছে বলে ওপারটা দেখা যায় না, রাস্তাটা অব্দি দেখা যায়। আর এখানে তিনটে দেহরক্ষী, যাকে বলছে বডিগার্ডদের সঙ্গে। আচ্ছা ও পাশে আফজান হোসেন, এই পাশে সাবজান হোসেন, দুই ভাই হাফসি খোঁজা, আচ্ছা যাকে বলছে ছেলেও না বা মেয়েও না। আচ্ছা ওনারা ছিল লুৎফার পাহাড়। আচ্ছা লুৎফাকে মারার পর এনাদেরকে দুই ভাইকে মির্জাফরের বাড়িতে ডেকে নিয়ে যেয়ে মেরে দিয়েছিল। আচ্ছা আর ওই মিডিলেটা হচ্ছে সিরাজউদ্দৌলা দেহরক্ষী বডিগার্ড। আচ্ছা ওনার নাম হচ্ছে উপায় নেই গোলাম হোসেন। আচ্ছা মানুষ দেখবেন এখনো বলে কথায় কথায় উপায় নেই, হুম তো এই হচ্ছে উপায় নেই গোলাম হোসেন। ঘিরাটের মাঝখানে সমাধি আছে, নাম হচ্ছে দানিশ ফকির, হাতের মাঝি ছিলেন। আচ্ছা ওইটাই ওই দানিশ ফকির 1001 টাকা চন্দ্র মুদ্রার লোভে হ্যাঁ নবাব সিরাজউদ্দৌলাকে পায়ের জুতো দেখে চিনতে পেরে মির্জাফরকে রবার্ট ক্লাইভকে খবর দিয়ে সিরাজকে ধরিয়ে দিয়েছে। আচ্ছা এনারা পরিবারে 3 জন ছিলেন, এদেরকে ডেকে পাঠিয়েছিল যে তোমরা এসে তোমাদের এই পুরস্কার নিয়ে যাও। আচ্ছা যখনই মির্জাফরের বাড়িতে পুরস্কার নিতে এসেছিল, এনাদেরকে রবার্ট ক্লাইভ বলছে তুমি সামান্য কটা অর্থর লোভে নিজের দেশের নবাবকে ধরিয়েছিল, এর থেকে যদি বেশি দেয় আমার কোনো শত্রু, তাহলে তুমি আমাদেরকে ধরিয়ে দিতে পারো।
তুমি তো চাক বেঈমান দেশের নবাবকে ধরিয়ে দিয়েছো। হুম। বলে পরিবারে 3 জন ছিল, 3 জনকে বিশ্বাসঘাতকতা ঘোষণা করে ইংরেজরা ঢাই ঢাই করে গুলি করে মেরে দেয়। আচ্ছা দেখে নেবে ছোট বড় মিলে 17 জনের সমাধি রয়েছে। আচ্ছা ওনারা সব সিরাজউদ্দৌলার আত্মীয় ছিল। আচ্ছা ওনাদের বাড়ি ছিল কিছু বিহারে, কিছু ছিল ঢাকায়। আচ্ছা। সিরাজকে যখন বন্দি করে রেখেছিল তখন ওনাদেরকে নিমন্ত্রণ করে ডেকেছিল হুম বিহার থেকে ঢাকা থেকে, হুম যে তোমাদেরকে সিরাজউদ্দৌলা দেখতে চায়। হুম ওনারা সিরাজউদ্দৌলার সঙ্গে দেখা করার জন্য চলে এসেছিল মির্জাফরের বাড়ি, হুম। কিন্তু ওনাদেরকে মির্জাফরের ছেলেমেয়েরাও ওনাদের কাছে ফিরে যেতে দেয়নি। আচ্ছা খাবারের সঙ্গে ওনাদেরকে বিষ মাখিয়ে ওই 17 জনকে খাইয়ে একই দিনে এই 17 জনকে মেরে দিয়েছিল। মেরে ফেলেছিল। ইতিহাসে এই 17 জনের কোনো নাম পাওয়া যায়নি। আলিবর্দী খাস্তি আচ্ছা ওই সারফুন্নেসা বেগম ওনাদের বাড়ির পরিবারের মধ্যে খুব সম্মানিত ছিল। আচ্ছা। এই কারণে ওনাকে সম্মান জানিয়ে গেটের সামনে দেওয়া হয়। দেখা হয়ে গেল আমাদের খোশবাগ বা খুশবুবাগ। মোটামুটি পুরো ইতিহাসটাই দাদা আমাদেরকে বলে শোনালেন, আর আমি চেষ্টা করলাম তোমাদের কাছে তুলে ধরার জন্য। কেমন লাগলো অবশ্যই জানিও। শেষ বেলায় আমরা এসে পৌঁছেছি কিরিটেশ্বরী মন্দির। জানি না বন্ধ হয়ে গেছে কিনা ভিতরটা, তাও ভাবলাম একবার এসে অন্তত জায়গাটা দেখে যাই, কারণ এটা 51 সতীপীঠের একটা পীঠ। বৌদ্ধতন্ত্রের শ্রীযন্ত্র 101 বৌদ্ধতন্ত্রের প্রভাব ছিল। আচ্ছা তিব্বতী তান্ত্রিক এবং নবশাস্ত্রে দিয়ে খিলানকে বোঝার চেষ্টা করবেন। এটা ইসলামী আর এই হলো আমাদের বাংলা চালা, যাকে আমরা বাঁকুড়ার ঘরানা বলি। বাঁকুড়ার ঘরানায় তো আমাদের বাংলা স্থাপত্য, কালীঘাটে পাবেন, দক্ষিণেশ্বরে পাবেন, বাংলার মধ্যে স্থাপত্য পাওয়া যাবে। তাহলে বৌদ্ধ পেলাম, ইসলাম পেলাম, হিন্দু পেলাম। এবার বাইরে গিয়ে মায়ের মন্দিরের চালটাকে লক্ষ্য করবে, গম্বুজটাকে। দেখুন ভেতরটা দেখুন, ভেতরটা দেখুন কি অদ্ভুত ইতিহাস দেখুন। ভেতরের চালটা কিন্তু সম্পূর্ণ হিন্দু স্থাপত্য, এখানে কোনো দ্বিমত নাই, ঠিক আছে? এবার এই চালটা কি বাইরে গিয়ে যখন দেখবেন তখন দেখবে এই আর্কিটেকচারটা এরকম। আচ্ছা বাইরে খুব ধৈর্য ধরে দেখতে হবে। কিন্তু এখানে আমার চার চালাটা হয়ে গেল হিন্দু, পেটটা হয়ে গেল ইসলাম, আর অগ্রভাগটা হয়ে গেল বৌদ্ধ। নেপালে তিব্বতের মন্দিরগুলো দেখবেন এটাকে প্যাগোডা বলা হয়। কি অদ্ভুত একটা ইতিহাস রানী কুমারী পেয়ে গেছিলেন 300 বছর আগে। এই 23 সালে ভারত সরকারকে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করেছে। সত্যি বাইরে থেকে দেখলে মন্দিরটা, প্রথমটা হচ্ছে চারচালা, যেটা আমাদের হিন্দু স্থাপত্য, তারপরে মুসলিম, আর তার উপরে হচ্ছে বৌদ্ধ স্থাপত্য। এই হচ্ছে মা কিটেশ্বরী মূল মূর্তির ছবি। এই মূর্তি নাটোরের রানী ভবানী রক্ষা করে গেছে, বুঝলেন? আচ্ছা এই মূর্তি মন্দিরে থাকে না, নিরাপত্তার কারণে বাইরে থাকে। পৌষ মাসের মঙ্গলবার দুপুর 1টা থেকে সন্ধে পর্যন্ত যদি কোনোদিন আসতে পারেন, তাহলে এই মূর্তি আপনাদের দর্শন হবে শিলার উপরে রাজবেশে। এই মূর্তির গুরুত্ব কি? রানী ভবানী নিরাপত্তার প্রয়োজন মনে করে গেলেন কেন, এবং ব্যবস্থা করে দিলেন কেন, কি কারণ? এবার মুখমণ্ডলের দিকে তাকিয়ে দেখুন, এখানে ভগবান বুদ্ধের ছোঁয়া আছে। হ্যাঁ চোখটা চোখের মধ্যে, কানের মধ্যে, আগলের কানটাও, হ্যাঁ কানটাও তো। অদ্ভুত একটা ইতিহাস রানী ভবানী রক্ষা করে গেছে, বুঝতে পারছেন? এখানে বলছিস তাহলে এক সময় যেখানে বৌদ্ধতন্ত্রের প্রভাব যে ছিল, এটা শুধু আপনার আমার গল্প নয়, এই মুখমণ্ডল আর এই নকশায় তার প্রমাণ রয়েছে। এই পর্যন্ত যে আর্কিটেকচার, এটা পুরোটা ইসলামিক আর্কিটেকচার, মুসলিম স্থাপত্য। আগ্রা তাজমহলের গেটে, ইমামবাড়ার গেটে পাবেন। আর এই হলো আমাদের বাঁকুড়া, তার 3 রকম পেলাম দেখা যাবে। বছরের বেশিরভাগ সময়ই মা এখানে এই শিলাতেই পূজিত হন।
তাহলে এবার এগোনো যাক। এবার তো আমরা রওনা দেবো বাড়ির দিকে। এই যে আরতিটা দেখতে পাবো এটা ভাবতে পারিনি, এটা উপরি পাওনা। এটা মানে সত্যি মা চেয়েছিল, হঠাৎ করেই হয়তো। হয়ে গেল, কিছু ভেবে আসা হয়নি। দারুণ লাগলো। আমার তোমাদের জন্য রেকর্ড করতে পারলাম। এনিওয়েজ ঠিক আছে, ঠাকুমশাই বললেন রেকর্ড করলে কোনো আপত্তি নেই, আর ভালোই হলো। এবারের মতো এইটুকুই আমাদের মুর্শিদাবাদ ভ্রমণ। আবার এবার আসার আমরা ইচ্ছা রইল। ফিরবো, রাত 12টা বাজবে। কলকাতা ফেরা। ঠিক আছে, ঠিক আছে, সবাই ভালো থেকো। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো জায়গা। ততক্ষণের জন্য টাটা। 118 ফুট উচ্চতায় এই ধাম হচ্ছে ডাহাপাড়া ধাম, যেটি মুর্শিদাবাদের সবথেকে উচ্চতম মন্দির। এটি জগৎবন্ধু ধাম নামেও পরিচিত। এখানে আমরা এখন মিষ্টির দোকানে চলে এসেছি। এখানকার বিখ্যাত ছানা পোড়া, কি আমাদের কলকাতায় যেটাকে কালো জাম বলে, ওটাই খাচ্ছি। মিষ্টি মুখ দিয়ে শেষ করলাম আজকের মুর্শিদাবাদ ভ্রমণ। একজন পর্যটকের দৃষ্টিকোণ থেকে তুলে ধরলাম আপনাদের সামনে আজকে আমার প্রতিবেদন। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন। পরবর্তী ভিডিও খুব শিগগিরই আসছে।